নমস্কার। টুডে স্টোরি আনকাট এবং টুডে স্টোরি আনকাটে আজকে আপনাদের সঙ্গে আলাপ করাবো যে প্রতিভার সাথে তাকে আপনারা অনেক দিন ধরে দেখছেন। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সঙ্গে অভিনেতা কুষাণ দাশগুপ্ত। এই যে তোমার যে সিনেমার বা ওটিটির ক্যারিয়ারটা, এটা কিভাবে শুরু হয়েছিল এবং নাটক থেকে ওটিটি থেকে বড় পর্দা, এই যে যাত্রাটা, এটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। হ্যাঁ, আমি থিয়েটার করি খুবই ছোটবেলা থেকে। প্রথমে পঞ্চম বৈদিক বলে একটা দলে ছিলাম, তারপর ওখান থেকে নামদিকারে আসি। কোন সময় আমি ঠিক করে নিয়েছি যে অভিনয় করব, এটা ঠিক ওরকম ঠাউর করে বলতে পারবো না। 2017 সালে আমার সাথে আড্ডা টাইমস থেকে যোগাযোগ করে যে চিংড়ি বলে চরিত্রটার জন্য, এবং গিয়ে অডিশন দিই, তো হয়ে যায়। এটা মানে ওই ফেসবুকে ছবি দেখতে দেখতে ডিরেক্টর দেখেছিলেন, তারপর সেই ছবি স্ক্রিপ্ট রাইটারকে দেখিয়েছিলেন, এরকম ভাবে হয়েছিল। তো এখনো যখন লোকে জিজ্ঞাসা করে যে কিভাবে আমি ঢুকবো, আমি ঠিক বলতে পারি না যে মানে কি করলে এক্স্যাক্টলি করা যায়। এই অভিনয় জগতে ঢোকার সহজ কোনো পার বা শর্টকাট ওয়ে কি আছে? না, এর কোনো শর্টকাট ওয়ে নেই। এর লং কাট ওয়েও যে কি সেটাও বলে দেওয়া খুব মুশকিল, কারণ এখানে সত্যি কথা বলতে তো ওরকম কোনো কাস্টিং এজেন্সিকে ভাড়া করে তারা কাস্টিং করে, তারা অভিনেতাদের ট্র্যাক রাখে, এরকম তো জায়গা নেই। এক্স্যাক্টলি কি করলে একটা চান্স পাওয়া যেতে পারে, এইটা ঠিক আমারও কোনো আইডিয়া নেই। মানে আমিও একটা কাজ থেকে আরেকটা কাজ, সেই কাজটা অন্য কেউ দেখেছে, সেখান থেকে দেখেছে, এরকম ভাবেই করেছি। তোমার কাছে যখন এই জনপ্রিয় চরিত্র, যেটার জন্য তুমি খুব সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছো, শান্ত বাঘ, এই শান্ত বাঘ যে এত সুন্দরভাবে সবার সামনে ধরা দিল, এই শান্ত বাঘটার ক্যারেক্টারটা যখন তুমি হাতে পেলে, এটা কতটা তোমাকে থ্রিল করেছিল, কতটা তোমাকে ভাবিয়েছিল, এবং নিজের একটা রসায়ন এর মধ্যে তুমি কতটা প্রয়োগ করেছো? মানে কমেডি করতে গিয়ে যেটা টের পেয়েছি, যে কোন রকম কমেডি নিজে যদি মজা না পাওয়া যায়, সেইটা করা যায় না, করলে দর্শকরা ঠিক উপভোগ করতে পারে না। আমি চেষ্টা করেছি যে স্ক্রিপ্ট রাইটার যা লিখেছেন, যদি আমার মজা নাও লাগে, কিছু একটা করে যাতে আমার অ্যাটলিস্ট মজা লাগে, এরকম একটা তৈরি করতে। এবং চিংড়ির যে চরিত্রটা, সেটার একটা রেশ আমি টেনেছি। ধুম ফ্র্যাঞ্চাইজিতে যে আলী বলে চরিত্রটা আছে, যেটা উদয় চোপড়া প্লে করেছে, সেটা খুবই অন্যরকম চরিত্র, কিন্তু সেরকম একটা ভাবনা যে সে মন থেকে খুব ইনোসেন্ট, কিন্তু বড় হয়েছে নানা রকম মানে দুষ্টুমির মধ্যে দিয়ে। এবং চিংড়ি চরিত্রটাকে দেখলে খালি মনে হয় যে আমার যদি এরকম একটা বন্ধু থাকতো, যে মানে আমার জন্য এরকম পাগলামো করবে, নিজেও এরকম পাগলামো করবে, কিন্তু বন্ধুর জন্য জান দিয়ে দিতে পারে। এত মানুষের সঙ্গে এতগুলো শেডে কাজ করার যে অভিজ্ঞতাটা, সেটা তোমাকে কতটা আগামীতে বা এখন বর্তমানে তোমাকে পরিপূর্ণতা দিয়েছে? একটা জিনিস যেটা আমি যেখানেই কাজ করতে যাই, আমার মনে হয় যে এটা আমার প্রথম কাজ, এবং আমি সেভাবেই দেখার চেষ্টা করি যে এটা আমার প্রথম কাজ, এবং এখান থেকে আমি অনেক কিছু শিখবো, যেটা পরে গিয়ে আবার ব্যবহার করতে পারবো। অবশ্যই সব কাজ থেকেই মনে হয় যে কিছু একটা শেখার আছে, সব কাজেই নিজেকে একটা এক্সপ্লোর করার জায়গা থাকে। কি বলতো, অভিনয় যে কোথা থেকে শিখে কোথায় গিয়ে প্রয়োগ করছি, এটা ঠিক ফর্মুলা করে বলে বোঝানো যায় না। এটা নিজে করে দেখতে হয় বা অভিনয়টা করে দেখাতে হয়। প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষ থেকে সম্পূর্ণ আলাদা, তাদের অভিনয় শৈলীও আলাদা। সেখানে তোমার সমসাময়িক যে আছে ঋতব্রত, তার সঙ্গেও তুমি অনেকগুলো কাজ করেছো। তোমার ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে যদি কিছু নেওয়ার থাকে, তুমি বেসিক্যালি কি কি জিনিস ইনহেল করেছো এদের কাছে? পরাণ জেঠুর সাথে খুব রিসেন্টলি কাজ করলাম। একটা হচ্ছে যে লোকটার মনটা একটা শিশুর মতো, আচ্ছা, এবং সেটা একটা দারুণ শেখার জিনিস, যে একজন অভিনেতা সে শিশুর মতন কৌতূহলী, এবং তার মানে এই বয়সে গিয়েও যে এনার্জিটা। আমার মনে আছে একটা সিন আরেকজন অভিনেতাকে দেখিয়ে দিচ্ছিলেন, তার বয়স খুব বেশি হলে 30 হবে, চরিত্রটারও ওরকমই বয়স। তারা ঘুরে দাঁড়িয়ে একটা তাকানো, সেটার টাইমিংটা উনি দেখিয়ে দিচ্ছিলেন। সেই যে ঘুরে দাঁড়িয়ে তাকালেন না, তার মধ্যে যে এনার্জিটা, এবং মানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ওই বয়সে গিয়েও যে 30 বছরের একটা লোক কিভাবে ঘুরে মানে
ওইটা একটা মানে সেই সময় দাঁড়িয়ে না দেখলে এটা ঠিক বোঝানো যাবে না যে এটা কি। দেখো, সব জিনিসই যে শিখে প্রয়োগ করা যায় এমনটা নয়। মানে ধরো আমরা ঋত্বিক ঘটকের ছবি দেখে অনেক কিছুই শিখতে পারি, বা সত্যজিৎ রায়ের ছবি দেখে অনেক কিছু শিখতে পারি, কিন্তু সেগুলো কি আমরা সত্যি প্রয়োগ করতে পারি? তা তো নয়। কিন্তু ওইটাই যে একজন বড় মাপের কাউকে দেখলে সেখান থেকে শেখার অনেক কিছুই আছে। ওটা একদম নিজের কাছে রেখে দেওয়া, যে কখনো যদি ব্যবহার করতে পারি বা রন্ধ্রে রন্ধ্রে শিখে নেওয়ার মতো। পুষান, এখন বেসিক্যালি আমরা দেখি যে সিলেকশন, যে নির্বাচন, সেটা অনেকাংশে এখন সোশ্যাল মিডিয়ার তোমার কতটা ফলোয়ার আছে, কে তোমাকে, কত লোক তোমাকে লাইক করে, এর উপরে ভিত্তি করে হয়। এটা কতটা ঠিক? আমার অভিনেতা হিসেবে মনে হয় যে এটা খুব বিপজ্জনক একটা ব্যাপার। যেই সময়টা এসে দাঁড়িয়েছে, এটা হওয়ারই ছিল, আমি একা এটা কিছু করার নেই। এটা একটা সামাজিক পরিবর্তন। মানে আমরা সবাই রিল দেখি, বিভিন্ন লোক রিল বানায়, এই পুরোটা মানে সমাজটাকেই যেভাবে বদলে নিয়ে যাচ্ছে, লোক আর্টিস্টকে যেভাবে দেখছে, সেই পুরো দেখাটাই পাল্টে গেছে। এখন আমি গিয়ে যদি বলি যে আমি ফেসবুক রাখবো না, আমি ইনস্টাগ্রাম রাখবো না, আমি হোয়াটসঅ্যাপ রাখবো না, তাহলে আমার পক্ষে খুবই মুশকিল। আমি হয়তো একটা সত্যি অন্যরকম জীবনযাপন করতে পারবো, কিন্তু আমার বাকি যা বিভিন্ন চাহিদা রয়েছে সেগুলো আর মিট করতে পারবে না। কিন্তু আজকে 2024-এ এসে এটা কিছু করার, কারোর একজনের প্রচুর ফলোয়ার আছে, ঠিক আছে, এবার তাকে নিয়ে একটা ছবি করলে সেই সব ফলোয়ার যে সত্যি হলে গিয়ে ছবিটা দেখতে যাবে, সেখান থেকে যে প্রডিউসারের টাকা উঠে আসে, এটা প্র্যাকটিক্যাল না। একদম, সেটা প্র্যাকটিক্যাল না। দ্বিতীয়ত, একজন অভিনেতার ভ্যালু সবসময় ওইভাবে মাপা যায় না যে কত ফলোয়ার আছে বা তোমার মুখ দেখে কতটা বিক্রি হলো। আমরা বাঙালিরা বাংলা সিনেমা দেখতে যাচ্ছি এবং বাংলা সিনেমা যথেষ্ট ভালো বাংলা সিনেমা হচ্ছে। তোমার কি মনে হয় যে আমাদের ওই লাইনটা ইউজ করা সবসময় উচিত, যে বাংলা সিনেমার পাশে থাকুন? দরকার কি আছে বাংলা সিনেমার পাশে থাকার? এইটা আমি তো কখনো ব্যবহার করি না। মানে আমি সবসময় ভালো সিনেমার পাশে থাকি। তো এবার মানে আমি বাঙালি বলেই আমার বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হলে গেছে। এখন লোকে নিজে ডিসাইড করবে যে না, আমি ভূষণ দাশগুপ্ত দেখবো না, আমি ঋদ্ধি সেন দেখবো না, আমি টিমোথি শেলামেকে দেখবো। এটা তো মানে এটা আমার হাতে নেই। মানে আমরা একটাই জিনিস করতে পারি, যে আমরা আরো চেষ্টা করতে পারি, আরো মন দিয়ে কাজ করতে পারি, আরো ভালো কাজ করতে পারি, যাতে লোকে এমনিতেই আসে আমাদের কাজ দেখতে। বহু দিকপাল অভিনেতা যেটা এখন বলে, যারা বহু যুগ থেকে আছে, যে সিনেমা হল কমে যাওয়ার জন্যই কিন্তু আজকে বাংলা সিনেমার দর্শক কমে গেছে, এবং কেউ কেউ ডিজিটাল প্ল্যাটফর্মকে দায়ী করে। সিনেমা হলে গিয়ে দেখার, একটা সিনেমা দেখতে আমার 200 টাকা 250 টাকা লাগে, তার বদলে আমি মাসে 200 টাকায় আমি 30 দিন 30টা আলাদা সিনেমা দেখতে পারি। এবং আরেকটাও যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যে চলচ্চিত্রকে দেখার যে আমাদের এক্সপিরিয়েন্স, সেইটা যখনই সিনেমা হল থেকে সরে টিভিতে চলে এলো, তখনই ওটা একটা মানে একটা কমিউনিটি প্র্যাকটিস থেকে একটা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে চলে এলো। এবং সেটা আরো হলো যখন একটা মোবাইল ফোন চলে এলো। এবার আমি একটা সিনেমা আমি আরো 150টা লোকের সাথে দেখতে যাব, যখন আমার মনে হবে যে আচ্ছা, এই সিনেমাটা আমি 150টা লোকের সাথেই বসে দেখতে চাই। সেইটা না হলে আমি কেন যাব? যদি আমি বাড়িতে বসে একা একা জওয়ান দেখি, আমার যতটা আনন্দ হবে, আমি নবীনায় বসে জওয়ান দেখলে আমার আনন্দ আরো 10 গুণ বেশি। তাই আমি একটা জওয়ান হলে দেখতে যাব। আমি কয়েকদিন আগে লাক্সিয়া বলে একটা ছবি দেখছিলাম, ঋত্বিক রোশনের, বহু বছর, মানে আর্লি 2000। দেখলাম ওখানে একটা শট, আমি ফোনেই দেখছিলাম, পুরো লাদাখের একটা ভিউ, আর নিচ দিয়ে শুধু একটা রাস্তার লাইন, একটা ট্রাক পুরোটা মানে ঢুকলো, এবং সেটা এইরকম ভাবে মানে প্রায় সেই শটটা 20 থেকে 30 সেকেন্ডের একটা শট, যে একটা ট্রাক পুরোটা স্ক্রিনের এই দিক থেকে ওদিক দিয়ে বেরিয়ে গেল এবং গান হচ্ছে। এবার তুমি বলো যে 20 থেকে 30 সেকেন্ড এখন কোন ফিল্ম মেকার এই রিস্ক নিতে চাইবে? একদমই। যে একটা শট, এবং সেটা কিন্তু ফোনে দেখছে, সে হলে দেখছে না, অত বড় একটা জায়গায় দেখছে না। তো মানে সেখান থেকে শর্ট টেকিংও বদলে যাচ্ছে, সেখান থেকে এডিটিং বদলে যাচ্ছে, সেখান থেকে অভিনয়ের প্যাটার্ন বদলে যাচ্ছে, সিনেমার ভাবনা সবই বদলে যাচ্ছে। তো এবার একটা
মানে স্ক্রিনে দেখলে আমি যে আনন্দটা পাবো সেরকম একটা জিনিস বানিয়ে আমি মনে করতে পারি না যে হলে দেখালেও লোক একই রকম আনন্দ পাবে। পুষান, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে এত শেডে কাজ করার পরে মানুষের আরো খিদে বেড়ে যায়, সেরকম কিছু অভিনয় বা চরিত্র তুমি খুঁজছো? দেখো, অনেক চরিত্রই খুব লোভনীয় হয়, কিন্তু একটা কথা মানে এটা আমি অনেক কম বয়স থেকেই বুঝতে পারি যে চরিত্রর থেকেও মানে অভিনেতা সেই চরিত্রটাকে লোভনীয় করে তোলে। মানে অনেক চরিত্র দেখে মনে হয় যে ইস, আমি যদি করতাম, হয়তো করলে চরিত্রটা এরকম হতোই না, এত মানে মানুষ এত ভালোই বাসতো না। স্ক্রিপ্ট রাইটার যতটা দিয়েছেন সেটাকে রেখেই আমি অভিনেতা হিসেবে সেই চরিত্রটায় আর কি অ্যাড করতে, মানে একটু নিজস্বতার থেকেও একজন অ্যাক্টরের কাজ তো তাতে একটা জীবন দেওয়া। ধরো লিখেছে যে আমি তোমাকে ভালোবাসি, ডিরেক্টর বলেছেন যে আমি তোমার দিকে তাকিয়ে এটা বলবো, কিন্তু কেমন ভাবে বললে দর্শক সত্যি বিশ্বাস করবেন যে আমি তোমায় ভালোবাসি, সেইটা হচ্ছে অভিনেতার কাজ। এবং মানে সেইটাই চেষ্টা করি যে যতটা বিশ্বাসযোগ্য করা যায়। একটা খুব সুন্দর কথা খুব রিসেন্টলি শুনছিলাম, তো বলছে যে অভিনেতা হচ্ছে প্রিজমের মতন, যে একদিক দিয়ে সাদা আলো পড়বে, সেইটা প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে 7টা রঙে ভাগ হয়ে যাবে। লাইট, এই সাদা আলোটাও তোমার নয়, অভিনেতার নয়। এই যে 7টা রং বেরিয়ে গেল, এই রংটাও তোমার না, এই রংগুলো দর্শক দেখতে পায়। অভিনেতার কাজ হচ্ছে তুমি একটা প্রিজম, তুমি ঠিক অ্যাঙ্গেলে দাঁড়াবে, তো সেই ঠিক অ্যাঙ্গেলটা খোঁজাই হচ্ছে অভিনেতার কাজ। অসাধারণ। ভূষণের সঙ্গে কথা যখন বলি, এত কিছু দিক বেরিয়ে আসে এই মানুষটার কাছ থেকে, যে নিজে সমৃদ্ধ হই। আপনারাও আজকের ইন্টারভিউ থেকে কতটা সমৃদ্ধ হলেন, কতটা বাংলা ছবিকে ভালোবাসলেন, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে আমরা ছিলাম অভিনেতা ভূষণ দাশগুপ্তর সঙ্গে টুডে স্টোরি আনকাটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টুডে স্টোরি আনকাট। নমস্কার।